মতো আমাকে সমর্থন দাও। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তোমার সমর্থনে মন্ত্রী হবির পারলেই সুযোগ বুঝে তোমার মন্ত্রী হওয়ার রাস্তাটা আমি তৈরি করে দেবো। তোমারে বিশ্বাস করা খুবই কঠিন, তবুও করলাম। তবে একখান কথা, মন্ত্রী হওয়ার পর যদি সুর পাল্টায় যায় তাইলে তোমার মৃত্যুর ঘন্টা আমি বাজায় দিব, কথাটা মনে রাখো। হ্যাঁ, এইবার আমার মন্ত্রী হওয়ার পরটা ক্লিয়ার হয়ে গেল। মন্ত্রী রাজ চৌধুরী, রাজ চৌধুরী, মন্ত্রী রাজ চৌধুরী। আমার দিকটা একটু খেয়াল রাখো। হ্যাঁ, চৌধুরী সাহেব, এইবার আমার মন্ত্রী হওয়ার ব্যাপারটা মনে আছে তো? আমি তোমারে মন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছিলাম কবে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমর জালা, দাঁড়িয়ে থাকলে কেন? বসো। ধন্যবাদ। তোমার কথা আমি কবিতার মুখে অনেক শুনেছি। কবিতা তোমাকে নিয়ে এত বেশি প্রশংসা করেছিল, যার জন্য তোমাকে আমার দেখার ইচ্ছা ছিল। বাবা, এবার বলো, আমি কি ওর সম্বন্ধে খুব বেশি বাড়িয়ে বলেছি? তুই বাড়া বলিসনি। আকাশ, তোমার কাছে আমার একটাই চাওয়া, তুমি কখনো অন্যায়কে প্রশ্রয় দিও না, টাকায় বিক্রি হও না। কারণ আমি শুনেছি কিছু মানুষ নিজেদের স্বার্থে পুলিশ ডিপার্টমেন্টের কিছু অসৎ অফিসারদের টাকা দিয়ে বেআইনি কাম করায় তাদের স্বার্থ উদ্ধার করছে, যা দেশ ও দেশের মানুষের চরম ক্ষতি হচ্ছে। আমি আপনাকে কথা দিচ্ছি, আমাকে কেউ কিনতে পারবে না, আমি টাকার কাছে বিক্রি হব না। এই যে লতা, বাবা, সেই সকাল থেকে ঘর গোছাতে ব্যস্ত। কেন ব্যস্ত থাকবো না বাবা? কতদিন পর ভাইয়া আসছে, আজ তো আমারই সবচেয়ে খুশির দিন। আমারও খুশির দিন রে লতা। আমার স্বপ্ন ছিল বাদল নামকরা পুলিশ অফিসার হবে। সেই স্বপ্নের কিছুটা সত্যি করে ট্রেনিং শেষ করে বাদল বাড়িতে আসছে। তুমি দেখো বাবা, ভাইয়া তোমার পুরো স্বপ্নটাই সত্যি করবে। আমি তো বেশি কিছু চাইনি রে, আল্লাহর কাছে শুধু প্রার্থনা, আল্লাহ যেন আমার মনের আশাটা পূরণ করেন। আমরা হইলাম মামুর ডান হাত। তোরা তোর মামুর ডান হাতি হোস আর বাম হাতি হোস, আমার তো জানা দরকার নেই। তোদের ঘরে কি বাবর নেই? ওই শালা দেখি মাইয়া মানুষের মতো কথা কয়, মনে হয় আমরা ওর ওড়না ধরে টান দিছি। ভালোই ভালোই রাস্তাটা ছেড়ে দে, মেয়েটাকে হাসপাতালে নিতে হবে। আপাতত ছাড়তাছি না, এক কাজ কর, হয় হাসপাতালটা এখানে নিয়ে আয়, না হয় বুলডোজার দিয়ে রাস্তাটা পরিষ্কার কর। তোদের হয়তো জানা নেই, আমি নিজেই একটা বুলডোজার।
এই চাঁদাবাজকে হাজতে লক করুন। মনে হয় হাজতটা তোমার বাবার টাকা দিয়ে তৈরি, যার জন্য তুমি বললেই লক করে দেব। আমার বাবার টাকায় তৈরি হলে আর আপনাকে বলতাম না, সরকারি টাকায় অপরাধীদের জন্য তৈরি। আর আপনি হচ্ছেন এই থানার ওসি, তাই আপনাকেই বলছি। তুমি জানো শমশেরকে? মামুর ডান হাত। মামুর কোন লোকজনের জন্য এই হাজত তৈরি হয়নি। কেন, হাজতটা কি মামুর বাপের টাকায় তৈরি? আর আপনি কি মামুর গোলাম না চাকর? এই, মুখ সামলে কথা বলবে, নইলে তোমাকে হাজতে লক করে দেব। সেই ক্ষমতাটা আপনার হবে না। কোথাকার বাহাদুর তুমি? আমার নাম বাদল। পুলিশের ট্রেনিং এ আমি স্বর্ণ পদক পেয়েছি। চাকরিতে জয়েন করার আগে আপনাকে দেখে আমার লজ্জা হচ্ছে। আমার বুঝতে বাকি নেই জনগণের মনে পুলিশের প্রতি কেন এত খারাপ ধারণা জন্ম নিচ্ছে। এখনো তুমি চাকরিতে জয়েন করনি, আগে জয়েন করে তারপর বড় বড় কথা বলবে। যাও, বেরিয়ে যাও। যাচ্ছি, তবে আপনিও মনে রাখবেন আমি এই থানাতেই জয়েন করব। আইনের চেয়ে শালা, কথাটা মামুকে জানাতে হয়। এই কোন হানের চান্দা? বাস টার্মিনালের চান্দা 2 লাখ। পুরা 2। যা মামু, আপনার নেতার জন্য অ্যান্টি কারাপশনের হাত থেকে বাঁচে গেলাম। এই লন সম্মানী 5 লাখ। মামা, এ মামা, যা মাম্মু, তোর এই অবস্থা, অ্যাক্সিডেন্ট করছিস নাকি? না মামু, বাদল নামের এক লোক আমারে মাইরা হাজতে ঢোকাই দিতে চাইছিল। এখন ওই হাজতে নিশ্চয়ই হারামজাদাকে তুমি ঢুকিয়ে দিয়েছো ইন্সপেক্টর। সম্ভব হয়নি মামু, ওই হারামজাদা পুলিশের ট্রেনিং দিয়ে এসেছে, 2-1 দিনের মধ্যে জয়েন করবে। যাবার সময় আমাকে বলে গেছে আমার থানাতে জয়েন করে আমার এই 2 নম্বরই বন্ধ করে দেবে। আর তুমি তারে সুমা দিয়া ছাইরা দিলা। এই দেখো, এ তুই কি করলি বাদল? আমি তো ঠিক কাজই করেছি বাবা। তোমার প্রেরণাতেই আমি এই পদক পেয়েছি, তাই এই পদকটা তোমারই প্রাপ্য বাবা। বাবা, মেডেলটা আমি পরবো। আমি পরবো। এবার খুশি হয়েছিস তো? বাদল, আজ যদি তোর মা বেঁচে থাকতো তাহলে তোর মাকে চিৎকার করে বলতাম, বাদলের মা দেখো, তোমার ছেলে এলে এদেশে সেবা করার জন্য পুলিশের ট্রেনিং এ সোনার পদক পেয়েছে। শুধুমাত্র সোনার পদক কেন বাবা, এবার তোমার স্বপ্নটাও আমি সত্যি করব। হ্যাঁ। তুমি গর্ব করে অহংকার করে বলতে পারবে তুমি ইন্সপেক্টর বাদলে। আপনি কাকে গ্রেফতার করতে এসেছেন? আমার বাদলও 2 দিন পরে পুলিশ ইন্সপেক্টর হবে। পুলিশ ইন্সপেক্টর হবে? তোর ছেলে ইন্সপেক্টর হওয়ার আগে পুলিশে গরম দেখিয়ে চাঁদাবাজি করছিল, আমি বাধা দিয়েছিলাম বলে আমাকে গুলি করে পালিয়েছে। মিথ্যা কথা। আমার হাতে করা সন্তান তোমার মতো নষ্ট হতে পারে না। তোমার কথা বাদল আমাকে বলেছে। কি বলেছে? হ্যাঁ, ওই বুড়া আমার সম্পর্কে কি বলেছে বল। বাবা, বল। এই অসির! তুই আমার বাবাকে ধাক্কা দিয়েছিস। এই, তুই নিজেকে কি মনে করিস? নিজেকে কি মনে করিস? এই, এই, তুই কি মনে করিস আইন তোর গোলামি করে? আরে গোলামি করিস তুই। বাদল, বাবা, ওই তোমরা দাঁড়িয়ে দেখছো কি? তোমাদের সামনে হারামজাদা তোমাদের অফিসের গায়ে হাত তুলেছে আর তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো। শালার হাতে হ্যান্ডকাপ লাগাও। যাও। সুলতান, আমি তো শরীরে এই পবিত্র পোশাক খুলে তোকে নাঙ্গা করে দেব। তোর মতো অসৎ পুলিশ অফিসারকে আমি বাঁচতে দেব না। এই, সুলতান, তুই বাঁচবি না, আমার হাত থেকে তুই বাঁচবি না। মামু, মামুদের সঙ্গে কেউ তাবালিং করতে পারে না, বুঝছস?
কোথায় যান? আমি একটু মন্ত্রী সাহেবের সঙ্গে দেখা করবো। সে বাসায় নেই, উনি 3 দিনের সফরে বাইরে গেছেন। আমি এখন কার কাছে যাই? হ্যাঁ, একমাত্র ভরসা দবির মির্জা। তোকে দুইটা পায়ে ধরি, আমারে মাফ কইরা দে, আমারে সাইরা দে। দবির ভাই আউনের আগে আমারে সাইরা দে, সাইরা দে। আমারে মাইরা ভালাইবো, আমারে সাইরা দে, আমারে সাইরা দে। না না না, তোর চোখের পাটটা ওই রাহাত চৌধুরীর উপরে পড়লো কেন? আমারে মাফ করে দেন ভাই। টাকা বেশি দিচ্ছে, টাকা। এই তোর এত বড় সাহস হইলো কেমনে? টাকার লোভে তুই আমার খবর রাহাত চৌধুরী দিচ্ছ? রাহাত চৌধুরী রে, এই যে আমি আজ তোরে জবাই দিমু। দবির ভাই, দবির ভাই, আমার মাফ করে দেন দবির ভাই। আমার জান ভিক্ষা দেন দবির ভাই। যা, লাশটা রাহাত চৌধুরীর বাড়ির সামনে রাইখায়। আমি দবির মির্জা, আমার তরির মাল দিয়া কারো রংবাজি করার ক্ষমতা নাই। যা। জি বড় ভাই। ধর ধর। রাখ 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 রাখ। হ্যালো, যা। আমাকে কোথায় নিয়ে এলেন? কেন, তোর চাকরির খোঁজে? এখানে কেন? আরে তোরে যার কাছে আনছি সে খুব ভালো মানুষ, অনেক নাম করা। তুই তারে কইলে এই তোর চাকরির ব্যবস্থা করে দিব, বুঝছস? কিন্তু কোনো কিন্তু নাই, তুই ভিতরে যা। আর হন, তোরে হে যা যা কইব সব শুনিস, যা। আমার চাকরির দরকার নেই, আমি বাড়িতে ফিরে যেতে চাই। আসবেন না, আসবেন না, না না, প্লিজ প্লিজ আমাকে যেতে দিন, প্লিজ আমাকে যেতে দিন, প্লিজ কাছে আসবেন না। এই পয়লা পয়লা এরকম কান্নাকাটি সবাই করে। আমাকে যেতে দিন, আমাকে যেতে দিন। হাক হাক, বিদেশি মা একবার পেটের ভিতরে ঢুকে গেলে লজ্জাসন সব দূরে যাব। হাক, আরে হাক। বাবা সর্বনাশ করবেন না, আমাকে ছেড়ে দিন। আরে খা 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 খা, আরে খা, আরে আটটু খা, প্লিজ আমাকে ছেড়ে দিন, প্লিজ। আর একটু খা। এ ভালো লাগে। স্যার আপনি? দবির, দবির তুমি আমার ছেলেটাকে বাঁচাও। স্যার ওঠেন, এ কি করছেন স্যার? দবির, আমার ছেলে পুলিশ ট্রেনিং এ ফার্স্ট হয়েছে। মামু নামেক এক মাস্তানের কথা মতো থানার ওসি আমার ছেলেকে মিথ্যে আসামি সাজিয়ে ধরে নিয়ে গেছে। স্যার আপনি আমার শিক্ষক, আপনি যদি আমার পা ধইরা আমার অনুরোধ করেন এটা আমার জন্য লজ্জা স্যার। আর আপনি আমাকে হুকুম করবেন স্যার। দবির, আমি আমার ছেলেকে নিয়ে অনেক বড় স্বপ্ন দেখেছিলাম। আমার সেই স্বপ্নকে তুমি মিথ্যে হতে দিও না দবির। তুমি আমার ছেলেকে ছাড়িয়ে আনো, ওকে আমি অনেক বড় পুলিশ অফিসার হিসাবে দেখতে চাই। আপনি শান্ত হন স্যার। আজ আমার সৌভাগ্য, আজ আমার কাছে আপনার মনের স্বপ্নটা সত্যি করার জন্য আমার কাছে ছুটাইছেন। অথচ একদিন স্কুলে আপনি আমার কইছিলেন আমার দা কিচ্ছু হইব না। স্যার আপনার ভয় নাই,
আপনার ছেলেকে শুধু মামু কেন, কেউ কিচ্ছু করতে পারবো না। চলেন আমার সাথে। আচ্ছা চল চল। মামু, এলো বাদলের বাবা, বাদলের জন্য তোমার কাছে আসছে। হ্যাঁ তোমার ছেলে? হ্যাঁ হ্যাঁ। বাদল তোমার ছেলে? তোমার ছেলে রক্ত খুব গরম, হ্যাঁ? খুব গরম। এ- আমি ওর গরম রক্ত ঠান্ডা করে দেবার ব্যবস্থা করছি। হ্যাঁ? দবির, তুমি আমাকে কোথায় নিয়ে এলে? এটা মামুর বাড়ি। এই মামুর বাড়িতে এই শহরে নেতা এমপি সবাই আসে। তোমার ছেলেটা শুধু আমার নাম জানার পরেও আমার ছেলেদের গায়ে হাত দিয়েছিল। এখন যদি আমি তোমার গায়ে হাত দেই, তোমাকে কে বাঁচাবে? কে বাঁচাবে? এই! থামো মামু, থামো। এ কি করছো? ইনি আমার শিক্ষক, আমার খুব আপনজন। আমি তোমার কাছে নিয়ে এসেছি ওনার ছেলের অপরাধের জন্য মাপ চেয়ে বাদলকে থানার থেকে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করতে। হ্যাঁ, আমি ব্যবস্থা করে দেই। আর ওর ছেলে দুদিন পর পুলিশের পোশাক পরে আমার পিছনে খোঁচা দিতে থাকো। মামু, তুমি থানার থেকে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করো। আমি কথা দিচ্ছি বাদল পুলিশের চাকরিতে জয়েন করব না। স্যার, আপনি বলে দেন স্যার, বাদল পুলিশের চাকরি করব না, বলে দেন। কেন বলবো? কেন বলবো? বাদল একজন সৎ পুলিশ অফিসার হবে, এ আমার স্বপ্ন। এই! তুমি কোন চোখে স্বপ্ন দেখছো? কোন চোখে? স্যার, আপনি চান, আমি কথা দিচ্ছি বাদলকে কেউ আটক করে রাখতে পারবো না। দবির, আপনি যান স্যার, আমি তো কথা দিয়েছি। আপনি যান, যান। যান। স্যার, ওই মাস্টারকে সাথে করানোর পিছনে আপনার একটা উদ্দেশ্য আছে। ওইটা বুঝতে পারাই আমি আপনাকে স্যার বলি নাই, বড় বড় কথা বলেছি। আমাকে মাফ করে দিন স্যার। আরে চার পাচার বুঝছি। মাফ করে দেন। আরে পাচার, তোর মাথায় বুদ্ধি তো রয়েছে, আমি খুশি হয়েছি, রাগ করি নাই। স্যার, এবার কি বলবেন? উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য একটাই, বাদলকে দিয়ে মন্ত্রী রাহাত চৌধুরী খুন করার কার্তুজ বানাইবার চাই। এই জন্য প্রথম নাটক করলাম তোর সামনে, দ্বিতীয় নাটক করুম বাদলের সামনে। আমি যা যা বলি সেইভাবে অশিরে টেলিফোন করবি, বাকি খেলাটা আমি খেলুম। বাবা, ভাইয়া কোথায়? এমপি দবির মির্জাকে বলেছি ওই বাদলকে থানা থেকে ছাড়িয়ে নিয়ে আসবে। তোমার ছেলে আর আসবে না। এখন মামুর হুকুমে তোমার মেয়েটাকে আমরা তুলে নিয়ে যাব। এসব কি বলছো তোমরা? হ্যাঁ? এই, এই, চল। এদিকে আয়। শালা। হ্যাঁ, দেখা যাবে, কোনো অসুবিধা নেই। আমি ফোর্স পাঠানোর ব্যবস্থা করছি। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, এমপি সাহেব, বসুন স্যার, বসুন। না, বসতে হবে না, কারণ তোমার মতন অফিসার যে থানাতে থাকে ওই থানার চেয়ারে বসতে নিজেকে ছোট মনে হয়। আপনি এমপি হয়ে কথা বলছেন স্যার, আর মন্ত্রী রাহাত চৌধুরীর কথা মতো বাদলকে সারা রাত ধরে পিটিয়ে অবস্থা খারাপ করে রেখেছি। অথচ দুদিন পরে বাদল নিজেই একজন পুলিশ অফিসার হতো। তোমার কি মনে হয় বাদল আর পুলিশ অফিসার হতে পারবো না? পুলিশ ডিপার্টমেন্ট কি মন্ত্রী রাহাত চৌধুরীর কিনা গোলাম? স্যার, আপনি হলেন একজন এমপি আর রাহাত চৌধুরী একজন মন্ত্রী। মন্ত্রী কি করতে পারে আর পারে না সব তো আপনার জানা। আপনার মতো একজন ভালো মানুষ কেন মন্ত্রী হতে পারছেন না তা বুঝতে পারছি না স্যার। তোমার কাছে কার কত ক্ষমতা সেই ডায়েরি পড়ে শুনাইতে কই নাই, যা বলছি তাই করো, বাদলকে ছেড়ে দাও। স্যার, আপনি কি আমার চৌধুরী, তুমি কোনো চিন্তা করো না। অসি, একটা নির্দোষ ছেলের ভবিষ্যৎ রাহাত চৌধুরী নষ্ট করে দিতে চাইলেও আমি নষ্ট হতে দিব না। আমি আমার শিক্ষককে কথা দিয়েছি, বাদলকে মুক্ত করে নিয়ে যাবই। ঠিক আছে স্যার, আপনার কথা আমি রাখবো। তবে আমার চাকরিটা যেন চলে না যায়। স্যান্ড্রে, বাদলকে নিয়ে এসো। বাদল,
এক রাহাত চৌধুরী সংসদে বসে ক্ষমতার অপব্যবহার করলেও আমার মতন মানুষ এখনো সংসদে আছে। চলো তোমার বাবার কাছে, চলো, এসো। বড় বড় করে বার্তা কয়। স্যার, স্যার, বাদলকে নিয়ে আসছি। বাবা 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 বাবা, তোমার এই অবস্থা কে করেছে? বাদল, মামু তার লোকজন সহ এসে তোর বোনকে তুলে নিয়ে গেছে। তুই লতাকে বাঁচা, নইলে মামু তোর বোনকে নষ্ট করে ফেলবে। বাবা বাবা বাবা, বাদল, এই হইল আজকে দেশের অবস্থা। তুমি প্রতিশোধ নাও বাদল, তুমি প্রতিশোধ নাও, শেষ করে দাও মামুদের মতন রাহাত চৌধুরী সব ডানাত। লতা, লতা বোন আমার। লতা, লতা বোন আমার, তোর আর কোনো ভয় নেই, আমি এসেছি না। One by one. লতা বোন আমার, তোর কিচ্ছু হবে না, তোর কিচ্ছু হবে না। লতা, লতা। এই লাশ দুইটা বাদলের বাড়ির সামনে রাইখা থানাতে খবর দে, তারপরের খেলাটা আমি নিজেই খেলবো।
বাবা, আমি তোমার কবরের মাটি ছুঁয়ে শপথ করছি, যারা তোমাদেরকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে আমি তাদের কাউকে ছাড়বো না বাবা, কাউকে ছাড়বো না। এই সেই বাদল যে আমাকে কথা দিয়েছিল ওর বাবার স্বপ্নকে সত্যি করবে, আমাকে কথা দিয়েছিল আইনের পোশাক পরে দেশের মাটি থেকে সন্ত্রাস উচ্ছেদ করার একজন সৈনিক হিসেবে কাজ করবে। অথচ আজ সে নিজেই একজন খুনি আসামি হয়েছে। ভাইয়া, আমার মনে হয় বাদল কোনো ষড়যন্ত্রের শিকার। বাদলকে ব্ল্যাকমেল করা হয়েছে। তুমি তো জানো এই সমাজে অনেক খুনি আছে যারা নিজেরা খুন করে কিন্তু সেই খুনের দায়িত্ব অন্যের উপর চাপিয়ে দেয়, অথবা কারো কোনো দুর্বলতার সুযোগ নিয়ে নিজে খুন না করে খুনের হাতিয়ারটা অন্যের হাতে তুলে দিয়ে খুন করায়। কিন্তু সব কথার শেষ কথা, বাদল খুনি, আইনের চোখে অপরাধী। আইন বাদলকে আজ হোক কাল হোক দুদিন পর হোক গ্রেফতার করবেই। তাই বলছি বাদলকে তুই ভুলে যা বৃষ্টি। ভাইয়া, হ্যাঁ, তুই যে বাদলকে ভালোবেসেছিলি সে বাদল আর নেই, তাই একটা খুনির সাথে তোর কোনো সম্পর্ক থাকতে পারে না। বাদলকে ভুলে যাওয়া আমার পক্ষে সম্ভব নয়। বাদলের অস্তিত্ব আমার হৃদয় জুড়ে। বাদল আমার জীবনের প্রথম এবং শেষ ভালোবাসা। তোর তো ভুলে যাওয়া উচিত নয়। বাদল আজ হোক কাল হোক গ্রেপ্তার হবেই, আর গ্রেপ্তার হলে বাদলের হয় যাবজ্জীবন, না হয় ফাঁসি। এর বাইরে কোনো শাস্তি হবে না। তাই আমার কথা শোন। আমি তোমার কোনো কথা শুনতে পারি না, এর জন্য পারি না। তোমরা সবাই বাদলকে আইনের চোখে দেখেছো, কিন্তু আমি তোমার ভালোবাসার চোখে বাদলকে দেখেছি। তাই আমাকে জানতে হবে বাদল কেন খুন করলো, কি জন্য খুন করলো। যদি জানতে পারি আমি যে বাদলকে দেখেছি, চিনেছি, জেনেছি সে বাদল ছিল মিথ্যে, আজকের বাদলে সত্যি, তাহলে বাদলকে ভুলে যেতে না পারলেও ঘৃণা করতে পারবো, ঘৃণা করতে পারবো। বাদল, আজ তুমি আইনের চোখে খুনি আসামি, কিন্তু আমার যে চোখ তোমাকে প্রথম দেখেছিলাম, আমার যে মন দিয়ে তোমাকে ভালোবেসেছিলাম, আমার সে মনটা কিছুতেই বিশ্বাস করতে চাইছে না তুমি খুনি, আসামি।
তাই তো ভাইয়া তোমাকে ভুলে যেতে বললেও আমি তোমাকে ভুলতে পারছি না। তুমি যেখানেই থাকো বাদল, আমি তোমার সাথে দেখা করবই। আমাকে জানতেই হবে আমার ভালোবাসার তুমি কেন আজ সবার কাছে একজন খুনি আসামি বলে চিহ্নিত হলে। এই থাপ্পড়টা কেন মারলাম বুঝতে পারিস? না স্যার। মজালা তা বুঝবা কি করি? থাপ্পড়টা তোমাকে এজন্যই মারলাম, তোমার ভুলের জন্য আমার শত্রু দবির মির্জা একজন ক্যাডার বানানোর সুযোগ পাইল। এই কথাটা আগে বুঝতে পারলে আমি বাদলকে ছেড়ে দিতাম না স্যার। ঘুষ দিয়ে চাকরি পেয়ে শুধু ঘুষ খাওয়াই শিখেছে, তাই মাথার মধ্যে কিচ্ছু নেই। তা যা বলেছেন, এই ভুল তো আমি করেছি, এখন কি করতে হবে তাই বলুন স্যার। যে করে হোক বাদলকে গ্রেপ্তার করো, আর যদি দিতে না পারো তাহলে তোমাকে আমি বান্দরবন পাঠা দেবো। কি বললাম পেরেছো না বাজনি? এই বুঝেছি স্যার। এই তবে ওই দবির মির্জার নজর থেকে আমাকে একটু দেখে রাখবেন স্যার। ও তোমাকে ভাবতে হবে না, যা করার আমি করবো। যাও আসি, আসসালামু আলাইকুম। আকাশ, সব কথার ঊর্ধ্বে বাদল খুনি, এ কথাটা তোমাকে স্বীকার করতেই হবে। অবশ্যই স্বীকার করি স্যার, কিন্তু একই সাথে বাদলের মতো ছেলে কেন খুন করলো? কেন বাদলের বাবা খুন হলো? কেন বাদলের বোন হাইজ্যাক হলো? বাদলকে কেন গ্রেফতার করা হলো? এই কারণগুলো আমাদের জানতে হবে স্যার। এমন তো হতে পারে এই প্রশ্নগুলো আবিষ্কার করতে পারলেই সত্যিকারের রহস্য বেরিয়ে আসবে। বেরিয়ে আসবে বোবা খুনিদের চেহারা, যে বোবা খুনিরা নিজে খুন না করে বাদলের মতো আরো অনেক বাদলকে খুনি হিসেবে জন্ম দিচ্ছে। তুমি কি করতে চাও? স্যার, বাদলের খুনি হওয়ার রহস্যটা আবিষ্কার করার জন্য এই কেসের দায়িত্বটা আমি নিতে চাই। আপনি শুধু আইজি সাহেবকে অনুরোধ করে এই দায়িত্বটা আমাকে দিন। আমি কথা দিচ্ছি, আসল সত্য আমি আইনের সামনে তুলে ধরবই। বেশ, আমি তোমার হয়ে আইজি স্যারকে অনুরোধ করব যাতে করে এই কেসটার সম্পূর্ণ দায়িত্ব তুমি পাও। থ্যাংক ইউ স্যার। বাদল একজন খুনি, এটাই তার বর্তমান পরিচয়। বাস, এই পরিচয়টা আমিও অস্বীকার করি না, কিন্তু বাদলকে আমি যতটুকু জানি তাতে করে বাদল পুলিশের চাকরিতে জয়েন না করে খুনির খাতাতে নাম লেখাবে, এ কথাটা আপনারা সবাই বিশ্বাস করলো আমি করি না। আমি খবর নিয়ে জেনেছি বাদলের বাবাকে খুন করা হয়েছে, বাদলের বোনকে বাড়ি থেকে হাইজ্যাক করা হয়েছে। এমনকি আপনি নিজে বাদলকে গ্রেফতার করেছিলেন। বলুন কেন গ্রেফতার করেছিলেন? এই বাদল মাস্তানি করতে গেলে আমি তাকে বাধা দেই, বাদল তখন আমাকে গুলি করে। সেই অপরাধে আমি বাদলকে গ্রেপ্তার করি এবং এমপি দবির মির্জা সাহেবের কথা মতো পরবর্তীতে ছেড়ে দেই। এর পরের ঘটনা বাদল খুনি, এর বেশি কিছু বলার মতো সময় আমার হাতে নেই। আজ সময় না থাকলেও দুদিন পর অবশ্যই সময় থাকবে, কারণ বাদল কেন খুনি হলো এর নেপথ্য কাহিনী আমি আবিষ্কার করবই। কে কি বললো, আইন কি মনে করছে সেটা বড় কথা নয়। তোমার কথা জানতে পারলাম বাদল ছিল তোমার ট্রেনিং সময় খুব কাছের বন্ধু। তুমি বললে বাদল ট্রেনিং এ ফার্স্ট হয়েছে। সেই বাদল কেন খুন করলো, কেন খুনি আসামি সাজলো, এই রহস্যটা বন্ধু হিসেবে তোমার প্রথমে আবিষ্কার করা দরকার। তারপর যদি প্রমাণিত হয় বাদল সত্যিকার অর্থেই তোমার বিশ্বাসের সাথে প্রতারণা করেছে, অবশ্যই বাদলকে গ্রেফতার করে শাস্তি দেবে। আর যদি প্রমাণিত হয় বাদলকে এ পথে আসতে কেউ বাধ্য করেছে, কারণ নেপথ্য হাত কাজ করছে, তাহলে আমি বলবো একই সাথে ওই নেপথ্য খুনিকেও গ্রেফতার করতে হবে। নইলে শুধুমাত্র বাদল শাস্তি পেলেও ওই নেপথ্য খুনি আবার আরো একজন বাদলকে জন্ম দেবে। তোমার কথাটাই আমার মনের কথা কবিতা। বাদলকে আমি যতটুকু কাছ থেকে জেনেছিলাম, আমার সেই চেনা জানা আত্মবিশ্বাসী মনটা বলছে বাদল পরিস্থিতির শিকার। কিন্তু বাদলকে এই মুহূর্তে আমি কোথায় পাবো বলো? কারণ বাদলের সাথে কথা না বললে সত্যিকারের রহস্যটা আবিষ্কার করা সম্ভব নয়। তুমি থানাতে যাওনি, ওসির সাথে কথা বলনি? বলেছিলাম, ওসি সাহেবের কথাগুলো পরিষ্কার নয়, রহস্যে ঘেরা। কেন জানি মনে হয়েছে ওসি সাহেব এই ঘটনার সাথে জড়িত।
তাই এই মুহূর্তে সবচেয়ে প্রয়োজন বাদলকে। আইনের চোখে তুমি খুনি আসামি, কিন্তু আমি বলবো এই সমাজ থেকে, এই দেশ থেকে মামু সহ আরো মামুদের উচ্ছেদ করার জন্য তোমার মতন আরো বাদলের প্রয়োজন। তাই আমার চোখে তুমি খুনি নও, তুমি আমার চোখে সেই ৭১-এর একজন মুক্তিযোদ্ধা। তোমার সম্মান কেউ দিবে না, আমি দেব বাদল, তোমাকে আমার কাছে আশ্রয় দেব। আমি চাই যারা এই দেশটাকে নিজেদের বিলাসিতার ড্রয়িং রুম মনে করছে তাদের তুমি উচ্ছেদ করবে। হ্যালো, দবির মির্জা বলছি। হ্যাঁ মোর জ্বালা, নামটা না বললেও চলতো। তোমার আওয়াজ আর কুত্তুর আওয়াজ একই। ভুল কইলা রাহাত চৌধুরী, অবশ্য তোমার কোনো দোষ নাই। জন্মের পর থেকে শুধু রাস্তার কুত্তা দেখছো, সুন্দরবনের বাঘ কখনো দেখো নাই। তাই আমি যে কত বড় রয়্যাল বেঙ্গল টাইগার তা তুমি জানো না। ওই ওই মির্জা, আমি জানি আমাক মারার মতো বাঘ তুমি না, তাই বাদলকে ভাড়া করেছ। কিন্তু তুমি জানো না বাদল আবার গ্রেফতার হবি আমি বেঁচে থাকতে, আমার ক্ষমতা থাকতে। তোমার ক্যাডার বানানো ফর্মুলাটা আমি জাগা মতো ঢুকো দেব। রাহাত চৌধুরী, বাদলরে আবার গ্রেফতার করব এমন পুলিশ জন্ম নেয় নাই। তাই তুমি কানের ফুটা পরিষ্কার করে শুনে নাও, বাদলরে আমি নিজের হাতে তোমারে খুন করার একটা শক্তিশালী বোমা হিসাবে তৈরি করছি। চেষ্টা করে দেখো তুমি বাঁচবার পারো কিনা। হ্যালো হ্যালো, দবির মির্জা, সময় বলে দিবি বাদল তোমার তৈরি কত বড় বোমা হয়েছে। এদিকে আসো। আসসালামু আলাইকুম স্যার। তোমার দোকানের প্রত্যেকটা মাল ভেজাল, থানায় রিপোর্ট গেছে। তুমি ভেজাল খাওয়াইয়া দেশের জনগণের ক্ষতি করতেছো। আমি হইলাম জনগণের সেবক, তোমাকে এক্ষুনি আমার সঙ্গে থানায় যাইতে হইব। চলো। এবার মতো মাফ করে দিন স্যার। মোর জ্বালা, নীতি কথা তোমার জুনিয়র অফিসার খুশি হতে পারে, কিন্তু আমাকে খুশি করতে পারবা না। বাদল একের পর এক খুন করে পত্রিকার হেডলাইন হয় নিজেকে একজন টেররিস্ট হিসাবে প্রমাণ করতে চাইল, সে সুযোগ আমি একজন মন্ত্রী হ্যাঁ কিছুতে দিতে পারিনি। আমি বাদলকে পুলিশ কাস্টডি দেখতে চাই, না হলে তোমার ব্যর্থতার জন্য চাকরি থেকে তোমাকে সাসপেন্ড করা হবে। বাদল ঠিকই গ্রেপ্তার হবে, কিন্তু বাদল আবার আপনার মতো অন্য কারো টেলিফোনে বেরিয়ে যাবে না, এই গ্যারান্টিটা দিতে পারবেন স্যার? এই কিছুদিন আগে বাদলের মতো কিছু সন্ত্রাসীদের গ্রেপ্তার করার পর দবির মির্জার টেলিফোনে আমার এক পুলিশ আসামিদের ছেড়ে দিতে চায়নি বলে ওই পুলিশ অফিসার খুন হয়েছিল। কিন্তু পুলিশ ডিপার্টমেন্ট দবির মির্জাকে গ্রেপ্তার করতে পারেনি। আমি বলছি দবির মির্জাকে গ্রেফতার করো, আমি তোমাকে সাহায্য করব। তা হয়তো করবেন স্যার, কারণ আমি জানি দবির মির্জা আপনার শত্রু, কিন্তু আপনার ক্ষমতার চেয়েও আরো বড় ক্ষমতা আছে স্যার। তাই বলছি, আমাকে সাসপেন্ড করার ভয় না দেখে আমাদেরকে সহযোগিতা করুন। বাদল ও দবির মির্জার মতো সবাই গ্রেপ্তার হবে, একই সাথে দবির মির্জার মতো মহিষীদের ক্ষমতাও শেষ হয়ে যাবে। ইচ্ছে করলেও বাদলের মতো আর কাউকে ক্যাডার বানানোর সুযোগ পাবে না স্যার। তোমার মুখ উজ্জ্বল করব, কিন্তু তোমার এই স্বপ্ন যারা সত্যি হতে দেয়নি, আমি তাদের একজনকে খুন করেছি বাবা।
আমি বাকি সবাইকে খুন করব, আমি কাউকে বাঁচতে দেব না। বাদল, বৃষ্টি, তুমি? দেখতে এসেছি। আমি যে বাদলকে ভালোবাসতাম, আমার ভালোবাসার বাদলকে খুনি হিসেবে তার নতুন চেহারাটা দেখতে কেমন লাগে। তুমি শুধু আমার খুনি চেহারাটাই দেখতে এসেছো, জানতে আসনি কেন আমার বাবা বোন আজ মাটির নিচে ঘুমিয়ে আছে? জানতে আসনি কেন আমার বাবা খুন হলো, কেন আমার আদরের ছোট বোন খুন হলো? জিজ্ঞেস করো, জিজ্ঞেস করো, এ দুটো মাটির কবরকে জিজ্ঞেস করো। আমি না হয় তোমার চোখে আজ খুনি, আইন সমাজের চোখে খুনি আসামি, কিন্তু আমার বাবা কি অন্যায় করেছিল? আমার আদরের ছোট বোন কি অন্যায় করেছিল? বাদল, আমার চেহারাটা দেখার স্বাদ নিশ্চয়ই তোমার শেষ হয়ে গেছে। একই সাথে আমাকে নিয়ে নিশ্চয়ই তোমার আর কোনো কৌতূহল নেই। তাহলে দাঁড়িয়ে আছো কেন? যাও, যাও এখান থেকে, চলে যাও, চলে যাও। আমি তো চলে যাবার জন্য আসিনি, আমি তোমার পাশে থাকার জন্য এসেছি। আমার প্রশ্নটা এই জন্য করেছিলাম, আমার বিশ্বাসটাকে আরো শক্ত করার জন্য। বাদল, সবাই তোমাকে ভুল বুঝতে পারে, কিন্তু আমি ভুল বুঝিনি। আমি একদিন বলেছিলাম আমি জীবনে মরণে তোমার সাথে থাকবো। তুমি আমাকে কথা দিয়েছিলে, আজ তোমার দেয়া সে কথাটা সত্যি করতে হবে। আমি চাই তোমার পাশে থেকে তোমার শত্রুকে আমার শত্রু মনে করে দুজনে একসাথে প্রতিশোধ নিতে। হয় না। কেন হয় না? আমি তো তোমাকে ভালোবেসেছিলাম তোমার হয়ে থাকার জন্য, তাই আমি তোমার হয়ে তোমার দুঃখ, কষ্ট, যন্ত্রণা সবকিছু সমান ভাগ করে নিতে চাই। আমার এই চাওয়াটা যদি সত্যি না করো, তাহলে আরো একটা লাশ পড়বে, আর সেই লাশ হবে তোমার বৃষ্টির লাশ। বৃষ্টি, বৃষ্টি কি করছো? চলো বৃষ্টি, কি পাগলামি করছো? বাদল, তুমি আত্মসমর্পণ করো। না, আমার আত্মসমর্পণ করার সময় এখনো আসেনি। বাদল, আমার কথা শোন, তুই আত্মসমর্পণ কর। তোর সব অপরাধ আইন বিশেষ বিবেচনায় দেখবে। আমি যখন খুনির খাতায় নাম লিখিয়ে ফেলেছি, তখন এই শেষটা দেখে আমি কিছুতেই আত্মসমর্পণ করব না। বাদল, আমার কথা না, ওই নিশানা থেকে বেরিয়ে যাবার ক্ষমতা আমারও আছে। বৃষ্টি আমার একমাত্র বোন, বৃষ্টিকে আমি ফেরত চাই। আর তোমরা যদি বৃষ্টিকে উদ্ধার করতে না পারো, তাহলে আমি মনে করব এই আইনের পোশাক পরার যোগ্যতা তোমাদের কারো নেই। এক্সকিউজ মি স্যার, বৃষ্টিকে উদ্ধার করতে বলছেন? একজন বোনের ভাই হিসেবে অবশ্যই এটা আপনার দাবি, অন্যায় কোনো দাবি নয়। কিন্তু বৃষ্টিকে উদ্ধার করতে না পারলে আইনের পোশাক পরার অধিকার আমাদের কারণেই, এই কথাটা আমরা মেনে নিতে পারি না স্যার। তুমি কি আমাকে উপদেশ দিচ্ছ? না স্যার,
সিনিয়র অফিসারকে অসম্মান করার মতো বিবেকহীন আমি নই। একটা কথা বলি স্যার, আপনার বোন বাদলকে ভালোবাসে, আপনার বোন ইচ্ছে করে বাদলের সাথে চলে গেছে, কিন্তু আপনি ভাই হয়ে বোনকে উদ্ধার করার জন্য ব্যস্ত হয়ে পড়েছেন। এটা যদি আপনার কর্তব্য হয়ে থাকে, তাহলে বাদলও তার বাবার কাছে সন্তান ছিল, বোনের কাছে ভাই ছিল। যারা বাদলের বাবার বোনকে খুন করেছে তাদেরকে খুঁজে বের করা পুলিশেরও কর্তব্য ছিল। অথচ এই সত্যটা আমরা কেউ বুঝতে চেষ্টা করছি না। বাদলকে গ্রেফতার করার জন্য আমরা উঠে পড়ে লেগেছি। বাদলের কেসের দায়িত্ব তো এখন তোমারই হাতে। তুমি তদন্ত করো, সত্যকে আবিষ্কার করো, কিন্তু বাদল একের পর এক খুন করে যাবে এটা তো আমরা আইনের মানুষ হয়ে মেনে নিতে পারি না। তাই যেমন সত্য ঘটনা আবিষ্কার করা প্রয়োজন, তেমনি বাদলকেও গ্রেফতার করা প্রয়োজন। এসো। দবির ভাই, এই হলো বৃষ্টি। আমরা দুজন দুজনকে ভালোবাসতাম। বৃষ্টি নিজের ইচ্ছায় আমার দুঃখ কষ্টকে ভাগ করে নেবার জন্য আমার কাছে চলে এসেছে। এবার ওকে নিয়ে আমার একটা থাকার জায়গা করে দিন। বাদল, তোমারে যখন আমি আশ্রয় দিয়েছি তখন তোমার বৃষ্টিও আমার বাড়িতে থাকবে। তাছাড়া তোমাকে পুলিশে গ্রেফতার করার জন্য উঠে পড়ে লেগেছে। এই মুহূর্তে আমার বাড়িটাই তোমার জন্য একমাত্র নিরাপদ জায়গা। দবির ভাই ঠিকই বলেছে বাদল, আমরা এখানে থাকবো। বাদল, বৃষ্টিকে নিয়ে ভিতরে যাও, তারপর তোমার কি করতে হবে আমি সব বলে দেবো। যাও। চলো। চলো। জিনিস খানা আমার রক্ত গরম করে দিছে। আগে বাদল রে ওই মন্ত্রীর খুন করামো, তারপর বাদল রে আমি নিজের হাতে খুন করুম। ওই রসে ভিজা রসগোল্লাটারে আমি মনের মতন করে খামু। মজালা, আইন প্রয়োগ অবশ্যই কঠোর হয়েছে। পুলিশকে কড়া নির্দেশ দিয়েছি, সন্ত্রাসী যেই হোক তাকেই গ্রেফতার করতে হবে। আপনি হয়তো খেয়াল করেছেন বিভিন্ন পত্রপত্রিকায় বাদল সম্পর্কে লেখালেখি হচ্ছে। একজন স্বর্ণপদকপ্রাপ্ত পুলিশ অফিসার কেন খুনি হলো, কেন সন্ত্রাসী হলো, আপনি কি ভেবে দেখেছেন? চলতেছ তো? জি। ও ঠিক আছে। সত্যি কথা বলতে কি এতটা ভেবে দেখিনি, তবে আপনারা আমাকে যে ব্যাপারটা ধরা দিলেন তার জন্যে আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। বাদলের বিষয়টা আমি আজই তদন্তের জন্য বোর্ড গঠন করতে বলবো। বাদল সম্পর্কে আপনার প্রতিপক্ষ নেতাদের অভিযোগ হলো বাদলের এই টেররিস্ট জীবনের সূচনার জন্য দায়ী হলেন আপনি, এবং আমরা এও আভাস পাচ্ছি বাদলের পরবর্তী হেডলাইন হবার টার্গেট হচ্ছেন আপনি। মোর জ্বালা, সত্যিকার দেশকে যারা ভালোবাসে তারা সব সময় শত্রুপক্ষে টার্গেট হয়। এই জন্যে ভয়বর কিচ্ছু নেই। রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে, এই কথাটা আমরা সবাই ভুলে যাই। শোনেন, আগামীকাল রোহনপুর এলাকায় যুব সমাজের একটি প্রতিষ্ঠান উদ্বোধন করতে যাব। সেখানে যুব সমাজের উদ্দেশ্যে কিছু গুরুত্বপূর্ণ বক্তব্য রাখব। সেখানে আপনাদের মতো নির্ভীক সাংবাদিকদের আমি আমার পাশে দেখতে চাই। হন, আগামীকাল মন্ত্রী রাহাত চৌধুরী একটা ক্লাব উদ্বোধন করতে যাইব। আমি বাদলের হাতে রাহাত চৌধুরীর খুন করার হাতিয়ার তুলে দেবো। বাদল খুন করবো রাহাত চৌধুরী, আর তোরা খুন করবি বাদল রে। এইবার বুঝবার পারছস তোদের কেন বাদলের চোখে আড়াল করে রাখছি আর বাদল রে কেন আমার কাছে রাখছি? জি স্যার, বুঝবার পারছি। স্যার, কাজটা আমরা করতে পারি না? তখন নিশানা ব্যর্থ হইতে পারে, কিন্তু বাদলের নিশানা ব্যর্থ হবে না। বাদল পুলিশের ট্রেনিং এ ফার্স্ট হয়েছিল, তাই আমি টার্গেট মিস করতে চাই না। রাহাত চৌধুরীকে সরিয়ে দিতে পারলে আমার মন্ত্রী হওয়ার পথ কেউ আটকায় রাখতে পারবো না। যা কইলাম সেইভাবে কাম করবি। আকাশ, আমি খবর পেয়েছি আগামীকাল মন্ত্রী রাহাত চৌধুরী যুব সংহতি ক্লাব উদ্বোধন করতে যাচ্ছেন। সেখানে তাকে খুন করার পরিকল্পনা করা হয়েছে। আমার বিশ্বাস সেখানে বাদলও ওই মিশনের সদস্য হয়ে আসতে পারে। তাই তোমাকে একসঙ্গে দুই দায়িত্ব পালন করতে হবে। এক, মন্ত্রী রাহাত চৌধুরীকে সেভ করতে হবে। দুই, বাদলকে গ্রেপ্তার করতে হবে। এর জন্য যত পুলিশ তোমার প্রয়োজন আমি তোমাকে দেব। ওকে স্যার। বাদল,
তোমার এই মিশনটা কত বড় মিশন বুঝবার পারছো? ওই মন্ত্রী রাহাত চৌধুরীর জন্য তোমার সুন্দর জীবনটা নষ্ট হয়ে গেছে। ওই মন্ত্রী রাহাত চৌধুরীর ডাইনাত মামু তোমার বাবারে খুন করছে, তোমার বোনদের নষ্ট করে মেরে ফেলছে। তাই ওই রকম একটা বন্য নেতার এই দেশের মাটিতে বাইচা থাকার কোনো অধিকার নাই। বাদল, তুমি হলে একজন মুক্তিযোদ্ধার সন্তান, আর রাহাত চৌধুরী হলো দেশের দুশ্মন। তাই আমি দেখবার চাই স্বাধীনতার যুদ্ধের মুক্তিযোদ্ধার হাত থেকে ওই রাহাত চৌধুরী বাইচা থাকলো, স্বাধীনতার 30 বছর পর মুক্তিযোদ্ধার সন্তানের হাত থেকে রাহাত চৌধুরী বাঁচবার পারবো না। আপনি ঠিক বলেছেন দবির ভাই, ওদের আর বাঁচিয়ে রাখা ঠিক হবে না। আমার এই মিশন অবশ্যই সাকসেসফুল হবে। বিদায় রাহাত চৌধুরী, বিদায়। বৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম। যুব সমাজই হচ্ছে একটা দেশের উন্নয়নের মূল চাবিকাঠি। একমাত্র যুবকরাই পারে সমাজকে কলুষমুক্ত করে একটা সুন্দর সমাজ এই দেশকে উপহার দিতে। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে বিদেশি চক্র ও এদেশের কিছু মানুষ মিলে সুপরিকল্পিতভাবে ধ্বংস করে দিচ্ছে এদেশের যুব সমাজকে। ধরিয়ে দেওয়া হচ্ছে এদেশের যুব সমাজকে মাদকদ্রব্য ও অবৈধ অস্ত্র। গাড়ি তো তাড়াতাড়ি স্যারকে হাসপাতালে নিতে হবে, তাড়াতাড়ি তোমরা আসামিকে ফলো করো। ধরা খাইছে। 1 by 1 1 by 1 তুমি আইনের মানুষ, আর আমার বাবা একজন দেশপ্রেমিক মন্ত্রী। তাই আমার বাবাকে যারা খুন করতে চায় তুমি তাদের গ্রেফতার করো। যদি তুমি গ্রেফতার করতে ব্যর্থ হও তাহলে আমি মনে করব আমার বাবার জীবনের চেয়ে তোমার এই সন্ত্রাসী বন্ধুর বন্ধুত্বের দাম অনেক বেশি। কবিতা, আমি আইনের মানুষ, শুধু বন্ধুত্বের বন্ধন কেন, আমার কর্তব্যের কাছে রক্তের বন্ধনও মূল্যহীন। তাই তোমাকে কথা দিচ্ছি, বাদলকে আমি গ্রেফতার করবই। বাদলকে আপনি চেনেন না, তাই
তাই বলছি আমাকে নষ্ট করার জন্য হাত বাড়াবেন না। এই বাদল রে, তুই আমারে কি চিনাবি? ওই বাদল আমারে চিনে নাই। বাদল রে আমার সাথে ক্যাডার বানাইছি। আই যাবার বাদল রে আমার সাথে খুনে যাব। তোর ওই বাদলের লাশ এতক্ষণ রাস্তায় পড়ে আছে। তুই এখনো মরস নাই? বাদল এই হলো আসলে ক্রিমিনাল। এতদিন তোমাকে নিয়ে এই দবির মির্জা দাবার গুটি চেলেছে। তুমি কথাটা না বললেও আমি বুঝতে পেরেছি বৃষ্টি। দবির মির্জা, আমি তোকে বিশ্বাস করেছিলাম, আর তুই আমাকে দিয়ে রাহাত চৌধুরীকে খুন করিয়ে তোর মামু বাহিনী দিয়ে আমাকে মেরে ফেলতে চেয়েছিলি। আমি মরিনি, কিন্তু তোকে আজ আমি ঠিকই মেরে ফেলবো। এদিকে এসো। বাবা, তোমার মতো মানুষের শত্রু থাকতে পারে এই আমি প্রথম জানলাম। আমর জ্বালা, শত্রু তো ভালো মানুষের জন্যই বেশি থাকে। এ পর্যন্ত যত বড় বড় নেতা খুন হয়েছে, এই দেশটাকে ভালোবেসে খুন হয়েছে। বাবা, এইসব খুনিদেরকে তোমরা চিহ্নিত করতে পারো না? উচ্ছেদ করতে পারো। এক নিজেদের স্বার্থের জন্য ক্যাডার তৈরি করছে। তুই দেখিস কবিতা, আমাকে যারা মারি ফেলতে চাই, ওইসব বোবা খুনিদের হাতে গড়া ক্যাডারদের হাতেই ওরা একদিন মারা যাবে। শালা কুত্তার বাচ্চারা, এইটুক ক্ষমতা লইয়া মামুগিরি বানাইবার চাও? এইবার ওই বাদল তুমি মামুগিরির লাইসেন্স ঢুকাই দিব। ইয়ে স্যার। চুপ! একটা কথা কবি না। তোদের ভুলের জন্য আমার নিজেরও টেনশনে থাকতে হইব। কারণ কারণ বাদল একটা গায়েল করা বাঘ। বাঘ কত হিংস হইতে পারে আমি জানি। তা আমি জানি, যদি বাঁচবার চাস তাহলে একটা কাজ কর, যেমন করে পারস ওরে খুঁজা বাইর কর, নাইলে ওর হাত থেকে কেউ বাঁচবার পারবি না। স্যার, খবর পাইলাম মন্ত্রী রাহাত চৌধুরী মরে নাই, এখনো বেঁচে আছে। কি কইলি? বাইচে গেছে? আমি দেখতাছি আমার সব নীল নকশা সব উল্টাপাল্টা হয়ে গেছে। মামু, শমশের, চিতা। জি বলেন স্যার। ওই আমি কি কইবার চাই এই কথাটা বুঝবার পারস না? ওই এই কথাটা বুঝবার পারস না? আমি বুঝতে পারছি স্যার। ওই মন্ত্রী রাহাত চৌধুরীরে খুন করতে হইব। তবে খুব সাবধানে করবি। One by one.
স্যার কোথায় থাকো তোমরা? তবিরের লোকজন আমাকে অ্যাটাক করেছিল। আপনার কোনো ক্ষতি হয়নি তো? না, কিছু হয়নি। তোর অপারেশন আমি ব্যর্থ করে দিয়েছি। রাহাত চৌধুরীকে তোর মামু আর শমশের খুন করতে পারেনি। এবার তুই তৈরি হয়ে যা। আমি তোকে 7 দিনের সময় দেওয়ার জন্যই টেলিফোন করেছি। শোন দবির মির্জা, তুই তোর বাদল আমারে হুমকি দিছে, আমারে 7 দিন পর মাইরা ফেলাইবো। আমি দবির মির্জা, আমি সবাইরে ফাইনাল করছি। আর পুষ্কা বাদল আমারে ফাইল টাইম দিছে, ফাইনাল টাইম। আমার লোকের হাত থেকে তুই বাইচা গেছস। বাদল, তুই আমার 7 দিনের টাইম দিয়েছিলি, আমি তোরে 7 মিনিটের মধ্যে ফাইনাল করে দিমু। তুই জানোস না তোর মতন ক্যাডারে আমি জন্ম দে মানুষ খুন করার জন্য, নিজে খুন হইবার জন্য না। এই চালাগুলি जल्दी उठो। Stop it! একজন এমপি হয়ে রাস্তার মধ্যে গোলাগুলি করছেন, এখন যদি আপনাকে গ্রেফতার করি? ওই ইন্সপেক্টর, আমি যদি বলি আমার এই লাইসেন্স করা আম যদি না থাকতো, আমার ওই বাদলের হাতে গুলি খায় মরতে হইতো। একজন সন্ত্রাসী আমার গুলি করতে চায়, আর আমি এই লাইসেন্স করা আর্মস নিয়ে দাঁড়ায় দাঁড়ায় তামসা দেখুম। সরি স্যার, আমি মনে করেছিলাম আমি রাস্তার মধ্যে রংবাজি করছি। বাদলকে গ্রেফতার করো, নাইলে আমি তোমার বিরুদ্ধে আইনগত অ্যাকশন নিতে বাধ্য হব। ইয়েস স্যার। থ্যাংক ইউ। আমি যদি তুমি বারবার তোমার বন্ধুত্বের দাম দেবার জন্য বাদল আর বৃষ্টিকে গ্রেফতার না করে পালিয়ে যাওয়ার সুযোগ করে দিচ্ছ, অসম্ভব স্যার। আমি একজন আইনের সেবক হয়ে আইনের সাথে বেইমানি করতে পারি না। তো সিদ্ধান্ত নেওয়া উচিত। এখন তো তোমার কাছে সব পরিষ্কার, তোমাকে দবির মির্জা তার দাবার গুটি করে খেলতে চেয়েছিল। তাই আমি বলতে চাই, তুমি আইনের কাছে আত্মসমর্পণ করো। তোমার সব কথা আইন অবশ্যই তোমার দিকটা বিবেচনা করে দেখবে, আর দবির মির্জা সহ মামু শমশেরকে গ্রেফতার করে শাস্তি দেবে। ওই শাস্তিতে আমার বুকের জ্বালা শান্ত হবে না।
বৃষ্টি, আমি আইনের কাছে অবশ্যই আত্মসমর্পণ করব, তবে আমার বাবা আর বোনের হত্যাকারীদের নিজের হাতে শাস্তি দেওয়ার আগ মুহূর্তে নয়। বাদল, তুমি আমার কথাটা একবার ভাবো। তুমি যদি তোমার প্রতিহিংসার প্রতিশোধ নিয়ে আত্মসমর্পণ করতে চাও, তাহলে তোমার স্বাভাবিক জীবনে ফিরে আসার পথ হয়তো বন্ধ হয়ে যাবে। তাই বলছিলাম। বৃষ্টি, আমি বুঝতে পেরেছি একটা প্রচন্ড রকমের আবেগে সেদিন তুমি আমার পাশে এসে দাঁড়িয়েছিলে। সেই আবেগ হয়তো তোমার জীবন থেকে আজ হারিয়ে যাচ্ছে, কিন্তু আমার বুকের ভেতর যে আগুন দাও দাও করে জ্বলছে, সেই আগুন প্রতিশোধ দেওয়ার আগ পর্যন্ত নিভে যাবে না, আরো দাউ দাউ করে জ্বলে উঠবে। বৃষ্টি, বৃষ্টি, তুমি আমার জীবন থেকে সরে যাও। বিশ্বাস করো, বিশ্বাস করো, আমি তোমাকে একটু ভুল বুঝবো না। আমি চাই না, আমি চাই না আমার এই নষ্ট জীবনের সাথে জড়িয়ে তোমার এই সুন্দর জীবনটা নষ্ট হয়ে যাক। বাদল, এই কথাটা তুমি বলতে পারলে। আমি কি শুধু আমার জীবনের কথাই ভাবছি? আমার জীবন তো তোমার জীবন ঘিরেই। তুমি যদি মনে করো আমি স্বার্থপর হতে চাইছি, তাহলে আমিও বলছি তোমার সবকিছু মেনে আমি তোমার জন্য জন্মেছি, এই কথাটা প্রমাণ করে দেব। বাদল, তাই তোমাকে বলতে ভাগিনা, চাই বলেই তো আইছি। এখন যদি আপনি না চান তাহলে স্যার ভীষণ মন খারাপ করবে, আর মন খারাপ মানেই বুঝতে পারছেন তো, 1 বাই 1। তোমরা আমাকে ভয় দেখাচ্ছ? দবির মির্জা এমপি বলে দেশের আইন কি তার পকেটে? এই বসির মিয়া, তোমারও অনেক জারি গান শুনছি, চারিদিকে আমার জায়গা, তুমি কি হেলিকপ্টার দিয়া বাড়িতে ঢুকবা? আমার শেষ কত হইলো, টাকা নিয়ে বাড়িটা বিক্রি করবা নাকি আমার কাজটা আমি করুম? শোনো, আমি বলছিলাম কি, তুমি থামো, তুমি কি বলবে? আমি যা বলবো তাই হবে। ভাবি, আপনার স্বামী একটা গাউরা, মনে হয় গাড়ের রগ একটা তেরা। আমি কিন্তু আমার কথা না শুনলে গাড়ের রগটা ছুটায় ফেলামু, আমার কিন্তু দোষ নাই। কি করবেন, কি করবেন আপনি? তুমি থামো। খবর দিয়েছি। এই, কি কইলি? পুলিশে খবর দিচ্ছ? পুলিশ? এই দলিলের টিপটা লইলা। Oh my God! এখন এলেন দবির মির্জা আমার স্বামীকে খুন করে যাবার পর এলেন। বলুন কত টাকা ঘুষ খেয়েছেন? বলুন, ঘুষ যে আমি খাই না তার প্রমাণ আমি করবই। বুলডুজার খবর দে আর ওই বাড়িটা ভাঙার ব্যবস্থা কর। জি। ইন্সপেক্টর তুমি? পুলিশ নিয়ে আমার বাড়িতে? আপনার নামে আমার কাছে ওয়ারেন্ট আছে। আপনি বশির মিয়াকে খুন করে তার সম্পত্তি জবরদখল করেছেন। তোমার এত বড় সাহস, তুমি আমারে গ্রেফতার করতে আইছো? আমি এমপি, জননেতা, আমার ক্ষমতা কত বড় তা তুমি জানো? আপনার এই ক্ষমতার দম্ভ আমি মিথ্যে করে দেব। যে জনতার ভোটে আপনি এমপি হয়েছেন, দেশের সেবা না করে দেশের মধ্যে সন্ত্রাসী কাজ করছেন, সেই জনতার সামনে আপনার মুখোশ আমি খুলে দেব। চা পিস্তল নামিয়ে কথা বলুন, নইলে গুলি করে মাথার খুলি উড়িয়ে দেব। মুভ। দবির মির্জা, এতদিন তোমার ধারণা ছিল এই থানার হাজতটা তোমার তৈরি ড্রয়িং রুম। এই থানার চেয়ারে যারা বসেছিল তারা তোমার গোলামি করার জন্য এসেছে। আজ নিশ্চয় বুঝতে পেরেছ, থানার হাজত হলো অপরাধীদের জায়গা। আর সেই অপরাধী যত বড়ই ক্ষমতাশালী হোক না কেন, অপরাধীর পরিচয় শুধুমাত্র অপরাধী। ওই পুস্কি ইন্সপেক্টর, তোমার রক্তটা বেশি গরম হয়ে গেছে। তুমি জানো না, তোমার মতন গরম রক্তরে ঠান্ডা করার জন্য আমার আন্ডারে অনেক বরফ কল আছে। তুমি আমার আটকায় রাখতে পারবা না। তুমি শুধু শুধু তোমার মরণ রে ডাইকে আনছো। আমার আন্ডার হলের খবর তুমি জানো না। আমি এই হাজত থেকে বাইর হইয়া তোমার আমি চাপা কলের মধ্যে ফালাইয়া
এমন চাপ দিমু তোমার শরীরের গরম রক্ত নাক দেয়া মুখ দেয়া টপ টপ করে পড়তে থাকবো। আমিও দেখতে চাই দবির মির্জা কে কাকে চাপা কলে ফেলে চাপ দিতে পারে। টেলিগ্রাম এমপি দবির মির্জা গ্রেফতার। টেলিগ্রাম এমপি দবির মির্জা গ্রেফতার। এমপি দবির মির্জা গ্রেফতার। স্যার, কিছু কিছু পত্রিকা মন্তব্য করেছে আপনি ক্ষমতা দেখিয়ে এমপি দবির মির্জাকে গ্রেফতার করিয়েছেন। দুঃখ হয়, আমার দুঃখ হয়। যে দেশের পত্রিকাগুলোকে স্বাধীনতা দেওয়া হয়েছে সেই পত্রিকাগুলো যখন একজন ভণ্ড নেতার জন্য মিথ্যা কথা ছাপা হয় তখন বলার আর মন্তব্য করার কিছুই থাকে না। তবে এবার দবির মির্জা জনগণের কাছে, আইনের কাছে অবশ্যই প্রমাণিত হবে দবির মির্জা দেশের জন্য রাজনীতি করে নাই, করেছে এই দেশটাকে একটা সন্ত্রাস আর ক্যাডারের দেশ পরিণত করার জন্য। বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, এই দেখো দবির মির্জা গ্রেফতার হয়েছে। আমার মনে হয় দবির মির্জা আমার হাত থেকে বাঁচার জন্য মন্ত্রীকে মৃত্যুর ভয় দেখে ইচ্ছে করে গ্রেফতার হয়েছে। তুমি ঠিক বলেছো। বৃষ্টি, দবির মির্জা শুধু থানা হাজত কেন, জেল হাজতে গিয়েও আমার হাত থেকে বাঁচতে পারবে না। ওর মৃত্যু আমার হাতেই হবে। আইছে, আমার বাহিনী আয় পড়ছে। ওয়ান বাই ওয়ান। চার্লি 23 ওভার। চার্লি 23 ওভার। স্যার, দবির মির্জার বাহিনী থানা এটা করছে, আপনি তাড়াতাড়ি চলে আসুন। ওভার। আমি এক্ষুনি আসছি। ওভার। তুমি যাও, আমি আসছি। এই কোথায় যাচ্ছ? আর তাড়াতাড়ি খোল। হ্যালো, ইন্সপেক্টর আকাশ বলছি। স্যার, এমপি দবিরের বাহিনী থানা অ্যাটাক করে সবাইকে মেরে তাকে ছাড়িয়ে নিয়ে গেছে। কি বললে? থানা আক্রমণ করে দবির মির্জাকে বাইর করে নিয়ে গেছে? হ্যাঁ স্যার। ওই, তোমরা কি করছিলে? স্যার, দবির তুমি কেন তোমার বাপ জানলে দেখে ডর করতাছে? আমারে হাজতের ফুটার মধ্যে বড়ার সময় মনা ছিল না? তোমার এই বাপ জান, ও মাই গড, তোমার ওই কলজাটা বাইর কইরা কিমা বানায় খাইবার পারে। মোরজালা, আমার ছুরি দেখাবা না। এরকম ছুরি আমি তোমার মতো অনেক রংবাজে দেখাইছি। আমি শুধু ছুরি দেখাই না, একবার যে ছুরি বাইর করি সেই ছুরিটা রক্ত দিয়া গোসল করায় দে। আজ তোমার রক্ত দিয়া আমার ছুরি খানারে গোসল করামো। গোসল। জোস পামু মাইয়ার সামনে বাপেরে খুন। বাপের কাছে যাবি, তোর বাপেরে হুট করে দিছি। অহন আমার সাথে চল, তোর পিড়িতে নাগর আমারে গ্রেফতার করছিল। আমি তো ঠিকই বাইরে হয়েছি। আজ আমার খাঁচাতে তোরে নিয়ে যাবো, আমার খুশি মতন সবকিছু করুন। এ দেহি তোর পিড়িতে নাগর কি করবার পারে। ওই নিয়ে চল। নিশ্চয়ই দবির মির্জা খুন করে যাবে কোথায়? আমি ওকে কঠিন শাস্তি দেব। তাহলে সত্যি সত্যি তুই রাহাত চৌধুরীকে খুন করলি? আকাশ, আমি দবির মির্জাকে খুঁজতে এসেছিলাম, কিন্তু আমি খুন করিনি। খুন করেছে ওই দবির মির্জা। আজ এই মুহূর্তে তোর কোনো চালাকি আমার হাত থেকে তোকে বাঁচাতে পারবে না বাদল। একসাথে দুজনেই পুলিশের ট্রেনিং করেছিলাম, কিন্তু সেদিন জানতাম না তোকে আসামি হিসেবে আমাকেই গ্রেফতার করতে হবে।
হাত দুটো বাড়িয়ে দে বাদল। আকাশ, আমার এই হাতে যাদের মৃত্যু লেখা আছে, দবির মির্জার নামটা তার মধ্যে অন্যতম। তাই দবির মির্জাকে খুন করার আগে এই হাতে তুই কেন, কেউ হাত করা পড়াতে পারবে না। তবে আমি কথা দিচ্ছি, একদিন বন্ধু হিসেবে একসাথে ছিলাম, সেই বন্ধুত্বের জন্যই আমার অপারেশন শেষ করার পর তোর কাছে স্বেচ্ছায় হাত দুটো এগিয়ে দেব।
গিরি করাই ভালো ছিল। এই ইন্সপেক্টর, আমার তুই যাইবার দে, আমি তোর পুলিশ কমিশনার বানায় দেবো। পালাবার চেষ্টা করো না। আকাশ, আমি আমার কথা রেখেছি। আমার হাতে আইনের হাত করা পরিয়ে দেবার আগে আমি শুধু বলতে চাই, আমি তো ক্যাডার হতে চাইনি, আমি খুনি হতে চাইনি এই সন্ত্রাসী জীবন। আমি তো হতে চেয়েছিলাম তোদের মতো ন্যায়পরায়ণ একজন আইনের সেবক, কিন্তু এই সমাজ আমাকে ক্যাডার বানিয়েছে, খুনি আসামি বানিয়েছে। আইন আমাকে কি শাস্তি দেবে আমি জানি না, তবে আর যেন কোনো বোবা খুনি এই সমাজে জন্ম না নিতে পারে, আর যেন ওরা আমার মতো কোনো বাদলকে ক্যাডার বানাতে না পারে, খুনি আসামি বানাতে না পারে।